জুন 2026-এ আমরা যারা যারা ইউজিসি নেট এক্সামটা দিয়েছি তারা ভালোভাবে তোমরা লক্ষ্য করবে যে ইউজিসি নেটের যে পেপার টুটা রয়েছে প্রতিটা সাবজেক্টের পেপার টু থেকে কিন্তু প্রায় প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার ঘুরিয়ে ফিরিয়ে কমন দিয়ে দিয়েছে। মানে পেপার টুটা প্রায় সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে পেপার টু কিন্তু ভীষণভাবে সোজা এসেছে। কিন্তু এই মুহূর্তে সবথেকে চিন্তার বিষয় সেটা হচ্ছে পেপার ওয়ানটাই কিন্তু তাহলে ডিসাইডিং ফ্যাক্টর হবে। কারণ পেপার টু যদি সবাই খুব ভালোভাবে পারফর্ম করে আসে তাহলে কাট অফের ক্ষেত্রে যে পেপার ওয়ানটা ভালো স্কোর করবে, ভালো মার্কস আনতে পারবে, তার নাম্বারটা বাকিদের তুলনায় অনেকটা এগিয়ে চলে যাবে এবং সেই কিন্তু কাট অফটা ক্লিয়ার করবে। তাই এই যে এক্সপিরিয়েন্সটা হলো আমাদের জুন 2026-এ, সেই এক্সপিরিয়েন্সটাকে কাজে লাগিয়ে আমাদের যে আপকামিং এক্সাম আসতে চলেছে ডিসেম্বর 2026 এবং ওয়েস্ট বেঙ্গল সেট, এই দুটো পরীক্ষার যে স্ট্র্যাটেজিটা হবে সেখানে কিন্তু পেপার ওয়ানটাকে আমাদের স্পেশালি ভালো করে ফোকাস করতে হবে। কারণ পেপার ওয়ান এমন একটা জায়গা যে জায়গায় কিন্তু আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট পেপার টু ভালো করলেও পেপার ওয়ানে এসে অনেকটা স্কোর কমে যায়। সেই জন্য সে খুব সারা 6 মাস ধরে পড়াশোনা করার পরেও সে কি বলে আমার নেট বা জেরেফটা বা ওয়েস্ট বেঙ্গল সেটটা আমার ক্লিয়ার হলো না। তা আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য হলো আগামী 6টা মাস আমরা পেপার ওয়ানটাকে কিভাবে পড়তে পারি এবং তার সাথে সাথে পেপার টুটাকেও আমরা কিভাবে ব্যালেন্স করব, যাতে করে আমার আগামী ডিসেম্বরে নেট এবং ওয়েস্ট বেঙ্গল সেট এই যে দুটো পরীক্ষা, এই দুটো পরীক্ষা যেন আমার ক্লিয়ার হয়ে যায়। তাই সবাইকে বলবো যার যার স্বপ্ন তোমাদের নেট সেট ক্লিয়ার করা, তারা স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। কারণ এই ভিডিওয়ে আমি যে ইনফরমেশনগুলো দেবো সেগুলো তোমার আগামীতে নেট সেট ক্লিয়ার করতে ভীষণভাবে উপকার করবে। তো সবাইকে ওয়েলকাম জানাই আমাদের ইউটিউব চ্যানেল আড্ডা 24/7 বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আমি হলাম তোমাদের সৌভিক স্যার। আজকে তোমাদেরকে নেট সেট রিলেটেড যে আগামী ডিসেম্বরে পরীক্ষা আসতে চলেছে তার 6 মাসের যে স্ট্র্যাটেজিটা হবে, মানে আগামী 180 দিন তোমরা কিভাবে পড়াশোনা করবে যাতে করে তোমরা কি হয়, তোমরা তোমাদের যে স্বপ্ন নেট সেট ক্লিয়ার করে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার, সেই স্বপ্নটা যাতে পূরণ হয়ে যায়। সো সবাই খুব ভালো করে যদি তোমরা দেখো তাহলে তোমরা দেখতে পাবে যে ইউজিসি নেট পরীক্ষা বা ওয়েস্ট বেঙ্গল সেট পরীক্ষায় দুটো পেপার থাকে, পেপার ওয়ান এবং পেপার টু। পেপার ওয়ানে তোমরা কতগুলো করে কোশ্চেন পাও? পেপার ওয়ানে তোমরা 50টা করে কোশ্চেন পাও, তাই তো? পেপার ওয়ানে কতগুলো কোশ্চেন থাকে? 50টা কোশ্চেন থাকে। এবং পেপার টু এ কতগুলো কোশ্চেন থাকে? পেপার টু যদি আমরা ধরি, পেপার টু এ থাকে 100টা কোশ্চেন। পেপার টু এ থাকে 100টা কোশ্চেন, ঠিক আছে? প্রত্যেকটা কোশ্চেনের যদি 2 নম্বর করে থাকে তাহলে 50টা কোশ্চেন 2 নম্বর মানে সেখানে 100 নম্বর, আর 100টা কোশ্চেন 2 নম্বর করে মানে হচ্ছে সেখানে হচ্ছে 200 নম্বর। টোটাল 200 প্লাস 100 মানে টোটাল 300 নম্বরের পরীক্ষা কিন্তু তোমার নেট এবং সেট হয়ে থাকে। একই সাথে 3 ঘন্টার পরীক্ষা কিন্তু হয়, মাঝখানে কোনো ব্রেক থাকে না। কিন্তু ওয়েস্ট বেঙ্গল সেটের মাঝখানে গ্যাপ থাকে। পেপার ওয়ানের জন্য 50টা কোশ্চেনে 60 মিনিট টাইম দেওয়া হয়। নেটের ক্ষেত্রে আলাদা করে কোনো 60 মিনিট থাকে না, একসাথে 3 ঘন্টা টাইম থাকে। কিন্তু তোমরা সেটের জন্য যদি প্রিপেয়ার করো সেখানে পেপার ওয়ান প্রথমে হবে এবং 60 মিনিট পেপার ওয়ানের জন্য দেওয়া হবে, তারপর পেপার ওয়ান তুলে নেওয়া হবে, দেন পেপার টু এর কোশ্চেন তোমাকে দেওয়া হবে। কোনো নেগেটিভ মার্কিং নেই, নেট এবং সেট কোনোটাতেই কোনো নেগেটিভ মার্কিং তোমরা পাবে না। এবং তার থেকে প্রশ্নের ধরন যেটা হচ্ছে যে অ্যাসারশন, রিজনিং এবং প্রয়োগ ভিত্তিক প্রশ্নের উপর কিন্তু এখন বেশি জোর দেওয়া হচ্ছে। মানে এখন কিন্তু ফ্যাকচুয়াল তার সাথে সাথে কনসেপচুয়াল লজিক্যাল বেস যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলোর উপর বেশি করে জোর দেওয়া হচ্ছে। তাহলে আমি এই মুহূর্তে তোমাদেরকে বলবো যে আগামী নেট সেটের জন্য তোমরা পেপার ওয়ানটাকে কিভাবে তোমরা স্ট্র্যাটেজি বানাতে পারো যাতে করে তোমার পেপার ওয়ানটা একটা ভালো জায়গায় পৌঁছে যায়। শুধুমাত্র পেপার ওয়ান নয়, তার সাথে সাথে তোমাকে আমি পেপার টু এর ব্যালেন্স বলে দেবো যে কিভাবে তুমি পেপার টুটাকেও ব্যালেন্স করতে পারো। আমি আমার নিজের অভিজ্ঞতা দিয়ে তোমাদেরকে বলি, কারণ এই যে পরীক্ষাটা তোমরা দেবে এই পরীক্ষাটা আমি বহুবার ক্লিয়ার করেছি এবং আমার নিজের এক্সপিরিয়েন্সের ওপর বেস করে নিজের সফলতা যেভাবে আমি পেয়েছি সেই স্ট্র্যাটেজিটা তোমাদেরকে আমি শেয়ার করব। আগামী 6টা মাস যদি তুমি এই স্ট্র্যাটেজিটাকে ফলো করতে পারো, আমি গ্যারেন্টি দিতে পারি তোমার সাকসেস কেউ আটকাতে পারবে না। এই ভিডিওটাও রইলো, আগামী ডিসেম্বরে পরীক্ষার পর তুমি নিজে এসে ভিডিওর কমেন্ট সেকশনে লিখে যেও, এইটুকুন গ্যারেন্টি আমি তোমাদের দিতে পারি। নেক্সট তুমি দেখে নাও যে সিলেবাসের 10টা ইউনিট, তোমরা এটা মাথায় রাখবে যে পেপার ওয়ানের কিন্তু টোটাল 10টা ইউনিট আছে, পেপার টু এরও 10টা ইউনিট, পেপার ওয়ানের 10টা ইউনিট, তাহলে দুটো পেপার মিলিয়ে টোটাল 20টা ইউনিট তোমাদের থাকবে। তাহলে সব থেকে হাই স্কোরিং পেপার ওয়ানের সব থেকে হাই স্কোরিং এবং লজিক্যাল যেটা হচ্ছে ম্যাথামেটিক্যাল রিজনিং, ডেটা ইন্টারপ্রিটেশন এবং লজিক্যাল রিজনিং, যেটা সবাই কি করে একটু ইগনোর করে চলে যায়। সব থেকে বেশি এটা কি হয়, সব থেকে বেশি ইগনোর হয় এই টপিকটা সব থেকে, কিন্তু হাই স্কোরিং পেপার হচ্ছে এইটা। তুমি
তুমি দেখবে ডেটা ইন্টারপ্রিটেশনে 5টা কোশ্চেনটাকে একটা টেবিলের ওপর বেস করে তুমি যদি 5টা কোশ্চেনকে রাইট করতে পারো, তোমার উত্তরটা জাস্ট তুমি মিলে গেল, মানে তোমার 5-এ 5 ওখানে কেউ আটকাতে পারবে না, মানে 5 দুগুণে 10 নম্বর তুমি পেয়ে গেলে। ম্যাথের ক্ষেত্রে যদি 5টা কোশ্চেন আসে সেখানেও যদি তুমি 2 নম্বর করে প্রতিটা কোশ্চেন রাইট করে দাও, সেখানে 10 নম্বর তুমি পেয়ে গেলে। লজিক্যাল রিজনিং এর ক্ষেত্রে সেম। এইগুলো কিন্তু সব তোমার মানে ক্যালকুলেটিভ বেস, তোমার ক্যালকুলেশন ঠিক হবে, অ্যান্সার মিলবে, তোমার কোনোভাবে কোনো চিন্তা নেই, তোমার রাইট তোমার হবেই, কোনোভাবে কোনো রকম মানে কনফিউশনের কোনো জায়গাই থাকবে না। কিন্তু আমরা কি করি, ইউজিসি নেটের ক্ষেত্রে এই টপিকটাকেই আমরা সব থেকে বেশি ইগনোর করি। তাই আজ থেকে যারা নেট সেটের জন্য প্রিপারেশন করবে আগামী ডিসেম্বরের জন্য, তাদেরকে বলবো এই টপিকটা আর অনেকে করেছো, অনেক ইগনোর করেছো, আর ইগনোর করার জায়গা এই টপিকটা নয়। এইবার এই টপিকটার কনসেপ্ট ক্লিয়ার করা, টপিকটাকে বোঝা এবং প্রচুর প্র্যাকটিস করা। এগুলো কোথায় পাবে, কিভাবে করবে, সব স্ট্র্যাটেজি বলবো, শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো। নেক্সট হচ্ছে কনসেপচুয়াল টপিক কি কি রয়েছে, টিচিং অ্যাপটিটিউড, রিসার্চ অ্যাপটিটিউড, কমিউনিকেশন, রিডিং কম্প্রিহেনশন। রিডিং কম্প্রিহেনশন নিয়ে যদি তোমাদের কথা বলি, রিডিং কম্প্রিহেনশন এমন একটা টপিক যে টপিকে কিন্তু তোমরা দেখবে বোঝার কিছু সেইভাবে নেই, তোমাকে কি করতে হবে, টেকনিকটা বুঝতে হবে। কি করতে হবে, টেকনিকটা। আর এই টেকনিকটা বোঝার জন্য বেস্ট অপশন হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার। কি হচ্ছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার। টেকনিকটা বোঝার জন্য বেস্ট হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার। তুমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলোকে থরলি স্টাডি করো, দেখো যে কিরম ধরনের প্রশ্ন আসছে প্যারাগ্রাফ, সেখান থেকে কি ধরনের প্রশ্ন আসছে, সেই প্রশ্নের উত্তরগুলো ঠিক কোন জায়গায় রয়েছে। ঠিক আছে, এই জায়গাটা যদি তুমি একবার ধরে নিতে পারো, পরীক্ষা দেওয়ার আগে পরীক্ষাটাকে পড়াটা খুব দরকার। তুমি যদি পরীক্ষাটাকে পড়ে ফেলতে পারো যে কিভাবে আসছে, কোন দিক থেকে আসছে, কিভাবে সেটাকে তুমি অ্যাটেম্প করবে, তাহলেই তোমার 90% কাজ কিন্তু হয়ে যাবে। তাহলেই তুমি দেখবে আরসিতে মানে রিডিং কম্প্রিহেনশনে 5টা কোশ্চেনের মধ্যে 5টাই তোমার রাইট হবে। একটা জিনিস মাথায় রাখবে, এই ডেটা ইন্টারপ্রিটেশন থেকে 5টা কোশ্চেন আর রিডিং কম্প্রিহেনশন থেকে 5টা কোশ্চেন, এই দুটো টপিক থেকে 5টা কোশ্চেন আসবেই আসবে। মানে 5টা কোশ্চেন মানে 10 নম্বর, এখানে 5টা কোশ্চেন মানে 10 নম্বর, 10 10 20। তুমি যদি রাইট করো 100% তোমার রাইট হয়ে যাবে, কেউ এই নাম্বার তোমার থেকে নিয়ে যেতে পারবে না। এটা হচ্ছে স্ট্র্যাটেজি, বেস্ট স্ট্র্যাটেজি। তাহলে এখন থেকে তোমার কি করা উচিত, প্রতিদিন ডেটা ইন্টারপ্রিটেশন এবং রিডিং কম্প্রিহেনশন, একটা ডেটা ইন্টারপ্রিটেশন, একটা রিডিং কম্প্রিহেনশন এভরিডে আগামী 6টা মাস ডিসেম্বর অবধি তোমাদের করে যাওয়া উচিত, যদি তোমরা আগামী ডিসেম্বরে এক্সামটা ক্লিয়ার করতে চাও। নেক্সট দেখে নাও, টিচিং অ্যাপটিটিউড, রিসার্চ অ্যাপটিটিউড, কমিউনিকেশন। এইগুলো হচ্ছে বেশ কনসেপচুয়াল টপিক। তুমি এখানে যত বেশি কনসেপ্ট ক্লিয়ার করতে পারবে, যত বেশি কনসেপ্টটাকে ভালোভাবে জায়গায় নিয়ে যেতে পারবে, তত বেশি পরিমাণে তোমার কি হবে, তত বেশি পরিমাণে তোমার স্কোর ইমপ্রুভ হবে। কারণ টিচিং, রিসার্চ, কমিউনিকেশন এমন একটা টপিক যে টিচিংয়ের সাথে হয়তো কমিউনিকেশনকে লিঙ্ক করে দিল, বা কমিউনিকেশনের সাথে রিসার্চকে লিঙ্ক করে দিল, এইরকমভাবে কিন্তু কোশ্চেন পেপার আসে। সেই জন্য বলবো এই 3টে টপিককে খুব ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করো, মুখস্থ করতে কেউ যাবে না এই 3টে টপিককে। নেক্সট যদি আমরা বলি ফ্যাকচুয়াল, যে জায়গাটা শুধুই মুখস্থ করার ব্যাপার, সেখানে কিন্তু কোনো রকম মানে বোঝার কিছু নেই। ফ্যাকচুয়াল এবং ডাইনামিক, এটা কোনটা রয়েছে, ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি, আইসিটি ইনফরমেশন, যেখানে কম্পিউটার, সফটওয়্যার, মেমোরি, ইন্টারনেট, এইগুলো থেকে কোশ্চেন আসে, এবং যেগুলো কি হয় খুব ডাইনামিক প্লাস ফ্যাকচুয়াল। এই যে এখন নতুন যে সমস্ত ইনফরমেশন টেকনোলজির ইনিশিয়েটিভগুলো হচ্ছে, নতুন আবিষ্কার হচ্ছে, ডিসকভার হচ্ছে, সেইগুলো তোমার কিন্তু কোশ্চেনে দিয়ে দিতে পারে। তো সেইগুলো বুঝতে হবে, সেইগুলো জানতে হবে। তার সাথে পিপল ডেভেলপমেন্ট, এনভায়রনমেন্ট, মানে এনভায়রনমেন্টের যে টপিক, যেখান থেকে পলিউশন, হ্যাজার্ড ওয়েস্ট ম্যানেজমেন্ট, যেগুলো নিয়ে এখন এই যে গ্রিন হাউস গ্যাস টেকনোলজি, গ্রিন টেকনোলজি, এই যে ইলেকট্রিক কার, যেগুলো এখন প্রচণ্ড চর্চিত বিষয়, এইগুলো কিন্তু তোমাকে পড়তে হবে, যেগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তার সাথে কি বলছে, হায়ার এডুকেশন সিস্টেম, যেখানে বিভিন্ন ইউনিভার্সিটি রয়েছে, কলেজ রয়েছে, সেই কলেজ ইউনিভার্সিটিগুলোর কোন র্যাঙ্কে রয়েছে, তাদের কি পজিশন, এই সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু নিয়ে ডিটেলসে আলোচনা করা হয় হায়ার এডুকেশন সিস্টেমে। তাহলে আমি কি করলাম, তোমাদের পুরো সিলেবাসটাকে 10টা ইউনিটের পেপার 1কে আমি 3টে পার্টে তোমাদেরকে ভাগ করে দিলাম। প্রথম ভাগ করলাম হাই স্কোরিং যে টপিকগুলো, তারপর করলাম বোঝার টপিকগুলো, লাস্ট আমি রাখলাম যেগুলো ফ্যাকচুয়াল বেস। তাহলে তোমাদেরকে কি করা উচিত, প্রতিদিন এই মুহূর্তে ম্যাথস, ডিআই এবং কম্প্রিহেনশন, রিডিং কম্প্রিহেনশন, এইটা অবশ্যই প্রতিদিন করে প্র্যাকটিস করা উচিত।
যেগুলো প্র্যাকটিসের জিনিস সেগুলো এভরিডে করা উচিত। তার সাথে তুমি একটা করে আমাদের কনসেপচুয়াল টপিক, একটা করে ফ্যাকচুয়াল টপিক ধরো, টিচিং পড়ো, তার সাথে আইসিটি পড়ো, রিসার্চ পড়ো, তার সাথে পিপল ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট পড়ো। এইভাবে তুমি দেখবে এখানের যে 3টে টপিক আর এই যে 3টে টপিক, এই 3টে টপিককে একটা একটা করে ধরে করার চেষ্টা করো। তাহলে একধারে তোমার প্র্যাকটিসও চলতে থাকবে, একধারে কনসেপচুয়াল টপিক এবং ফ্যাক্ট টপিক দুটো প্যারালাল চলতে থাকবে। এইবার তোমার সিলেবাসটাকে শেষ করে ফেলতে হবে কোন মাসের মধ্যে? জুলাই থেকে যদি তুমি শুরু করো, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এই 3 মাসের মধ্যে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম তোমার সিলেবাসকে শেষ করে ফেলতে হবে। এবার সিলেবাসকে তুমি যে পড়বে, সেই সিলেবাস পড়ার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সিলেবাসের মধ্যে কোনগুলো ইম্পর্টেন্ট টপিক সেগুলোকে বোঝা। কারণ আমরা কি করি, সিলেবাস ধরে 1 বাই 1 পড়তে থাকি যখন, তখন কি হয়, আমরা পড়তে পড়তে হয়তো পরীক্ষা চলে আসে এবং ইম্পর্টেন্ট টপিকগুলো আমাদের হাত থেকে বেরিয়ে চলে যায়। এরকম ঘটনা ঘটে তোমাদের? তো এই রকম ঘটনা যদি ঘটে থাকে সেটাকে কিন্তু করা চলবে না, আর রিপিট করা যাবে না। ঠিক আছে? তার জন্য কি করতে হবে, ধরো টিচিং অ্যাপটিটিউড পড়ছো, তাই টিচিং অ্যাপটিটিউডের ইম্পর্টেন্ট টপিক কোনটা সেই টপিকটাকে আগে মার্ক করে নাও, সেই টপিকগুলোকে মার্ক করে নাও। এটা তুমি কি করে বুঝবে? এটা বোঝার জন্য হেল্প করবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার। তাহলে ভুল পদ্ধতি বা ট্র্যাপ আর একটা হচ্ছে সঠিক পদ্ধতি, এই দুটোর মধ্যে যদি দেখো একাধিক বই সংগ্রহ করা, বিভ্রান্তি এবং রিভিশনের অভাব, আমরা ম্যাক্সিমাম যেটা করি, আজকে ওর কাছ থেকে, কালকে ওর কাছ থেকে, পরশুদিন ওর কাছ থেকে যেটা পাচ্ছি ফ্রিতে সব নিচ্ছি, ফোন স্টোর হয়ে যাচ্ছে, ফোনে পিডিএফ ভরে যাচ্ছে, ব্যাস পড়াশোনা কিছু হচ্ছে না, পরীক্ষার আগের দিন টেনশন করছি। এটা তোমাদের সাথে তো হয়? যদি হয়ে থাকে এই ভিডিওটা এক্ষুনি পজ করে এই জায়গাটা কমেন্ট করে বলো, হ্যাঁ স্যার আপনি ঠিকই বলেছেন, এইটাই আমাদের সাথে হয়। তাহলে এই ভুলটা আর কিন্তু করা যাবে না, কারণ ভুল যতবার তুমি করতে থাকবে ততবার তোমার সিলেকশন আটকে যাবে। এখন তোমার রাইট অ্যাপ্রোচ বা রাইট স্ট্র্যাটেজি, সঠিক পদ্ধতি কি হওয়া উচিত? সঠিক পদ্ধতি হচ্ছে থিওরির সাথে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারকে মার্চ করে পড়া। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার ধরে দেখো যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে টিচিং অ্যাপটিটিউড থেকে কোন টপিকগুলো এসছে, সেই টপিকগুলোকে মার্ক করো এবং সেগুলো থেকে আগে পড়ার চেষ্টা করো। অনেকে কি করে, অনেকে করে আগে থিওরি পড়ে তারপর প্রিভিয়াস ইয়ারে যায়। আমি বলি আগে প্রিভিয়াস ইয়ার দেখো, তারপর তুমি থিওরিতে আসো। তাহলে কি হবে, তুমি বুঝতে পারবে যে কোন টপিকটা বেশি ডিমান্ডেবল, কোন টপিকটা কম ডিমান্ডেবল। এবং এই ক্ষেত্রে অনেকের সমস্যা কি হয়, যে কোন কোশ্চেনটা কোন ইউনিটের কোন টপিকের বুঝতে বুঝতে হয়তো সময় চলে যায়। আর এর জন্যই দরকার একজন সঠিক গাইড, যে তোমাকে সঠিক রাস্তাটা দেখাবে, যে এই জায়গা থেকে দেখো বেশি কোশ্চেন আসছে, এই টপিকের এই জায়গাটা তোমাকে ভালো করে পড়তে হবে, ওই জায়গাটা থেকে বেশি কোশ্চেন আসছে তাহলে ওই জায়গাটা বেশি ভালো করে পড়তে হবে, বাকিগুলো একটু অন্যভাবে পড়তে হবে। এই যে গাইডেন্সটা জীবনে খুব বেশি প্রয়োজন, কারণ প্রপার এই গাইডেন্স না থাকলে তুমি কিন্তু এইগুলোকে এগোতে পারবে না। নেক্সট তুমি যদি দেখো, যদি আমি দেখি পুরো 6 মাসের প্রিপারেশন স্ট্র্যাটেজিটাকে যদি আমি দেখি, তাহলে প্রথম 1 থেকে 2 মাস, মানে এই যে জুলাই আগস্ট, এই সময়টা আমরা ম্যাক্সিমামই সময় কি করি, ফাঁকি মেরে কাটিয়ে দিই। কিন্তু এই 1 থেকে 2 মাসটা হচ্ছে আমাদের ভিত্তি করার টাইম। ভিত্তি করা মানে কি, যে থিওরিগুলো রয়েছে, যেমন টিচিং অ্যাপটিটিউড, রিসার্চ অ্যাপটিটিউড, লজিক্যাল রিজনিং, তারপর হচ্ছে কমিউনিকেশন, এই ইউনিটগুলোকে ভালো করে পড়া, বোঝা, মাথায় বসানো, এইগুলোর কাজ হচ্ছে এই 1 থেকে 2 মাসের। বোঝা গেল? নেক্সট হচ্ছে গভীর অনুশীলন 3 থেকে 4 মাস। এই 3 থেকে 4 মাস কি করতে হবে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোকে দেখে দেখে তুমি যে টপিকগুলো পড়েছো সেগুলো কতটা বুঝতে পেরেছো, সেগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার সলভ করে করে দেখো, যে আমি যেগুলো পড়েছি সেগুলো থেকে আমি কোশ্চেন আসলে আমি পারছি কি পারছি না। তাহলে কি বলছে, আইসিডি, ডিআই এবং হায়ার এডুকেশন সম্পন্ন করা, বিগত বছর প্রশ্নগুলোকে সমাধান করা। তাহলে বাকি 3 থেকে 4 মাস কি করবে, বাকি যে ইউনিটগুলো থাকবে সেই ইউনিটগুলোকে কমপ্লিট করবে, এবং তার সাথে সাথে সেই ইউনিটগুলোর সাথে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারকে কম্বাইন করে দেখো যে টিচিং থেকে এই কোশ্চেন এসছে আমি পারছি কিনা, রিসার্চ থেকে ওই কোশ্চেন এসছে আমি পারছি কিনা। যদি দেখো পারছো না, তাহলে ওই ইউনিট আবার পড়তে হবে। বোঝা গেল কি বললাম? তাহলে এইভাবে তোমার 1 থেকে 4 মাস অবধি কেটে গেল, এবং লাস্টের যে 2 মাস, 5 থেকে 6 মাস, সেটা হচ্ছে ফুল লেন্থ মক টেস্ট। এইটা আমি বারবার করে সব সময় ফোকাস করি, ফুল লেন্থ মক টেস্ট। এবং তুমি যে এই যে 1 থেকে 4 মাসে যে টপিকগুলো পড়েছো তার যে শর্ট নোট বানিয়ে রেখেছো, মাইন্ড ম্যাপ বানিয়ে রেখেছো, সেই টপিকগুলোকে ধরে ধরে কি করতে হবে, তোমাকে রিভিশন করতে হবে। সেই টপিকগুলোকে ধরে ধরে তোমায় কি করতে হবে, রিভিশন করতে হবে।
বোঝা গেল? তাহলে এই 5 থেকে 6 মাস মানে লাস্ট 2 মাস, এই 2 মাসটা কিন্তু তোমার জন্য খুব ইম্পর্টেন্ট। কারণ এই 2 মাসে তুমি কি করবে, তখন আর নতুন কিছু পড়ার সময় আর থাকবে না। তখন করতে হবে তোমাকে কি, তখন করতে হবে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম তোমাকে কি করতে হবে, রিভিশন করতে হবে। এই যে টপিকগুলো পড়তে পড়তে তুমি যে শর্ট নোটস বানিয়েছো, সেই শর্ট নোটসগুলোকে রিভিশন করবে এবং তার সাথে সাথে তুমি কি করবে, ওই রিভিশন করার সাথে সাথে ফুল লেন্থ মক টেস্ট। ফুল লেন্থ মক টেস্ট মানে কি, পেপার 1 প্লাস পেপার 2 একসাথে মক টেস্ট দিতে হবে ঘরে বসে। পেপার 1 প্লাস পেপার 2 একসাথে 3 আওয়ার্স, 3 ঘন্টার মক টেস্ট। আচ্ছা, এই যে স্ট্র্যাটেজিটা আমি তোমাদেরকে বললাম, এটা শুধুমাত্র পেপার 1 দেখতে লাগছে, কিন্তু এখানে পেপার 1 প্লাস পেপার 2 আমি কিন্তু দুটোর কথাই তোমাদেরকে বলছি। পেপার 1 প্লাস পেপার 2 আমি দুটোর কথাই তোমাদেরকে বলছি। তার মানে কি, প্রথম 1 থেকে 2 মাস পেপার 1 এর এবং পেপার 2 দুটোরই মানে তুমি কনসেপ্ট ক্লিয়ার করো। পরের 3 থেকে 4 মাস মানে পরের 2 মাস তুমি কি করবে, ওই পেপার 1 পেপার 2 বাকি টপিকগুলো পড়ো, তার সাথে প্রিভিয়াস ইয়ার করো। এবং লাস্টের 2 মাস কি করবে, পেপার 1 পেপার 2 কে ফুল লেন্থ মক টেস্ট দাও এবং তার সাথে সাথে পেপার 1 এন্ড পেপার 2 এর যে শর্ট নোটস বানিয়েছো সেগুলোকে ম্যাক্সিমাম রিভিশন করো। তো এইটা হচ্ছে পেপার 1 এবং পেপার 2 এর রিভিশন করার বেস্ট স্ট্র্যাটেজি আগামী 6 মাসের জন্য। যদি এই স্ট্র্যাটেজিটা কেউ ফলো করতে পারো, আগামী 6 মাস তোমার কোনো কিছুতে অসুবিধা হবে না। ঠিক আছে? এইবার তোমরা যদি দেখো, যারা এবার কিছু মানুষ আছে যারা কর্মজীবী, যারা কাজ করে ওয়ার্কিং সেক্টর, কারণ নেট পরীক্ষাটা তো অনেক বড় হয়েও দেওয়া যায়। নেট এর অ্যাকচুয়ালি কোনো বয়স নেই, জেআরএফ এর বয়স হয়। তো যারা যারা আমার থেকে সিনিয়র আছেন, আপনারা হয়তো কাজের জগতের সাথে যুক্ত, তাদের একটা বেস্ট রুটিন কীরকম হতে পারে যদি আমরা দেখি, সকাল 6টা থেকে 7টা, সকাল 6টা থেকে 7টা হচ্ছে 1 ঘন্টার ফ্রেশ মাইন্ড ম্যাপা কি বলছে পেপার 1 এর থিওরি রিভিশন। তাহলে সকালবেলা 1 ঘন্টা ঘুম থেকে উঠে আপনারা পেপার 1টাকে ভালো করে পড়ে নিন, ভালো করে পড়ে নিন, ফাউন্ডেশন তৈরি করুন, বেস তৈরি করুন পেপার 1 এর। তারপর দিনের বেলা 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত আপনি অফিস বা আপনার যে সমস্ত আপনার যে ওয়ার্কিং সেক্টর রয়েছে সেখানে আপনি কি করবেন, যখন অফিসে যাবেন, যেতে যেতে বা অফিসে সময় পেলে বা যে কোনো সময় আপনি অফ টাইম পেলে আপনি একটা কাজ করতে পারেন, কোনো ইউটিউব ভিডিও বা কোনো আপনি যদি কোর্স নিয়ে থাকেন সেই কোর্সটা ভিডিও চালিয়ে দেখুন কানে হেডফোন লাগিয়ে, এবং সেখান থেকে নোটসগুলো বানিয়ে রাখুন। এই সময়টাকে আপনাকে কাজে লাগাতে হবে, যে সময়টা অফিসের ছোট্ট খাটো টাইম আপনি পাবেন, যে টাইমে আপনি অফিস যাচ্ছেন বা অফিস থেকে ফিরছেন বা অফিসের মধ্যেই রয়েছেন, হয়তো টিফিন করতে করতে কানে হেডফোন দিয়ে আপনাকে করতে হবে। এইগুলো আপনাকে করতে হবে। সাথে কি করতে হবে, সন্ধ্যাবেলা যখন আপনি ফিরছেন, সন্ধ্যে 6টা থেকে 7টা, 1.5 ঘন্টা পেপার 2 এর সাবজেক্ট ভিত্তিক পড়াশোনা করতে হবে। আপনার যে নিজের যে সাবজেক্ট, সেই সাবজেক্টটা সন্ধ্যেবেলা 1.5 ঘন্টা পড়াশোনা করতে হবে এবং রাত 9টা থেকে 9:30 30 মিনিট ছোট করে কি করতে হবে, পদ্ধতিতে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। এবং সারাদিনে যা আমরা পড়াশোনা করলাম, রাতে 30 মিনিট টাইমে আমাদের কি করতে হবে, এমসিকিউ প্র্যাকটিস করে দেখতে হবে আমি সারাদিন যেটা পড়লাম সেটা আলটিমেটলি আমি ঠিক পড়ছি কিনা। তো যারা কর্মক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন, মানে কাজ ওয়ার্কিং সেক্টরের সাথে যুক্ত আছেন, তাদের আমি বলবো অবশ্যই করে আপনারা কোনো একটা ডেডিকেটেড কোর্স নিয়ে নিন। এতে করে কি হবে, যিনি আপনাকে পড়াবেন আপনার নিজের খেটে নোট বানানোর সময়ও বেঁচে যাবে, আপনার নিজে খেটে কোথায় প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, কোথা থেকে কি পড়বো না পড়বো, এই যে এত ঝামেলা, এই ঝামেলাটা আপনার আপনি বেঁচে যাবেন। এবং সেই সময়টাকে আপনি কি করতে পারবেন, পড়াশোনা করার জন্য সেই কাজটাকে আপনি ব্যবহার করতে পারবেন। তো এখানে সবাই অনেকে ভাবে যে কোর্স নেওয়াটাই হয়তো ইম্পর্টেন্ট নয়। হ্যাঁ, অবশ্যই ইম্পর্টেন্ট নয়। যারা নিজেরা করতে পারবে, সময় আছে, অবশ্যই তোমরা করতে পারো, কোনো চিন্তার কিছু নেই। কিন্তু যারা কম সময় সিলেক্ট হতে চায়, ব্যাপারটা বুঝতে হবে, সিলেক্ট হওয়াটাও কিন্তু কম সময় হওয়াটা ইম্পর্টেন্ট। কারণ নেট পরীক্ষা এমন একটা পরীক্ষা, যে পরীক্ষায় পাশ করলেই কিন্তু তোমার চাকরি হচ্ছে না সরাসরি। তোমাকে কি করতে হবে, তোমাকে পিএইচডির জন্য চেষ্টা করতে হবে, তারপর অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য চেষ্টা করতে হবে। তাই যত তাড়াতাড়ি পরীক্ষাটা শেষ হয়ে যায় তত তাড়াতাড়ি তোমার মঙ্গল, কারণ বাকি সুযোগগুলো তুমি তত তাড়াতাড়ি পাবে। তাই সেই জন্য ইম্পর্টেন্ট হচ্ছে একজনের সাহায্য নিয়েই তাড়াতাড়ি এক্সামটা কোয়ালিফাই করে নিলে তোমাদেরই ভালো, সেটা তোমাদের জন্য উপকার হবে, বাকি কারোর কিছু উপকার থেকেও তোমার বেশি উপকারটা হবে। বোঝা গেল? এইবার যদি তোমরা দেখো যে আমাদের 10 মার্কস গ্যারেন্টিড, যদি আমরা বলি 10 মার্কস গ্যারেন্টিড, কি করে পাবো?
10 মার্কস গ্যারেন্টি হচ্ছে ডিআই থেকে। ডিআই এর একটা ছোট্ট টপিক আমি তোমাদেরকে বলে দেবো, ডেটা ইন্টারপ্রিটেশন। আমি বারবার যেটা তোমাদেরকে ফোকাস করতে বলছি যে ডেটা ইন্টারপ্রিটেশন এমন একটা টপিক যে টপিকটা থেকে পরীক্ষায় কিন্তু প্রচুর প্রচুর কোশ্চেন আসে, মানে 5টা কোশ্চেন তোমার আসবেই, এটা একদম শিওর শট। এবং রাইট করতে পারলে 5 দুগুণে 10 নম্বর তোমার হাতে। এর জন্য আমি তোমাদেরকে বলবো কিছু টপিক, শতকরা, অনুপাত এবং গড়, মানে পার্সেন্টেজ, রেশিও এবং অ্যাভারেজ, এই 3টে টপিককে অবশ্যই করে প্র্যাকটিস করে নাও। আর কিচ্ছু দেখার দরকার নেই, চোখ বন্ধ করে এই 3টে টপিক প্র্যাকটিস করে নাও, পার্সেন্টেজ, রেশিও এবং অ্যাভারেজ। এবং প্রতিদিন 2টো করে ডিআই করার চেষ্টা করো, প্রতিদিন 2টো করে ডিআই সেট করার চেষ্টা করো টাইম ধরে। তুমি দেখবে তোমার ডিআই এর লেভেল কত বেশি অ্যাকুরেসি বেড়ে গেছে এবং তুমি অনেক বেশি ইমপ্রুভ করবে। এবং আমি তো বলবো এই 2টো করে ডিআই অবশ্যই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে যে ডিআইগুলো এসছে সেই ডিআইগুলোকে প্র্যাকটিস করো, তুমি দেখবে তোমার কত পরিমাণে ইমপ্রুভমেন্ট হবে। প্রথমে তুমি পার্সেন্টেজ সম্পর্কে ভালো করে পড়াশোনা করে নাও, তারপর পার্সেন্টেজের উপর ভিত্তি করে পিওয়াইকিউ থেকে ডিআই করো। প্রথম তুমি রেশিও করে নাও, তারপর রেশিওর থেকে ডিআই করো। আগে কনসেপ্টগুলোকে বুঝে নাও, নাহলে ডাইরেক্ট তুমি ডিআই কিন্তু করতে পারবে না। বোঝা গেল কি বললাম? তাহলে এইটা যদি তুমি করে নাও, ডিআই তোমার 100% শিওর রাইট হবে। পুরোনো পদ্ধতি কি বলছে, প্যাসিভ লার্নিং, শুধুমাত্র সংজ্ঞা তত্ত্ব মুখস্থ করা। আগের কোশ্চেন যদি তুমি দেখো, আগের কোশ্চেন হচ্ছে শুধুমাত্র তত্ত্ব সংজ্ঞা এগুলো মুখস্থ করা ছিল কাজ, কিন্তু এখন কোশ্চেনের ধরন কিন্তু পুরোপুরি পাল্টে গেছে। তার জন্য তোমাকে অ্যাপ্লিকেশন ভিত্তিক পড়াশোনা যদি তুমি না করো তাহলে কিন্তু তোমার হবে না। অ্যাপ্লিকেশন ভিত্তিক মানে যেটা তুমি পড়ছো সেটাকে প্র্যাকটিস করো, রিভিশন করো, সেটাকে ইউটিলাইজ করো, ইমপ্লিমেন্ট করো। যত বেশি করবে তত বেশি তোমার স্কোর ইমপ্রুভ করবে। তাই এখন শুধুমাত্রই মুখস্থ করে গেলে তাহলে কিন্তু আর হবে না, ঠিক আছে? এবার তোমরা যদি দেখে নাও, তাহলে তোমার যদি পুরো জিনিসটাকে আমি বলি, প্রথম পড়াশোনা করো, রিড করো, তারপর বই বন্ধ করে ক্লোজ বুক করে একটানা পড়ার বদলে বই বন্ধ করে ভাবো। এটা আমরা অনেকেই করি না। বইটা বন্ধ করে যেটা পড়লাম সেটাকে চোখ বন্ধ করে সেটাকে ভাবো, ভাবা প্র্যাকটিস করো, নিজের মনে মনে প্রশ্ন করো, নিজের মনে মনে উত্তর দাও, এগুলো করো। তার সাথে সাথে কি করছে, রিকল, যা পড়েছি সারাদিন সেটাকে নিজের মনে মনে রিকল করো, যে কি পড়লাম, কি উত্তর, নিজের মনে মনে বলার চেষ্টা করো। এবং প্রত্যেকটা টপিকের শর্ট নোটস বানাও। আমি বারবার বলি, যারা শর্ট নোট বানাবে না পরীক্ষার সময় বিপদে পড়ে যাবে, পরীক্ষার সময় রিভিশন করার অত টাইম তোমরা পাবে না। এবং এই যে সাইকেলটা, এই সাইকেলটা যার যত বেশি এফেক্টিভ হবে, পড়া, রিকল করা, শর্ট নোট বানানো, রিভিশন করা, এগুলো যার যত বেশি স্ট্রং হবে তত তার সিলেক্টেড হওয়ার কিন্তু সম্ভাবনা অনেক বেড়ে যাবে, ঠিক আছে? এবং মক টেস্ট কি বলবো, মক টেস্ট মানে অবশ্যই তোমাদেরকে বলবো যে লাস্ট মানে 3 থেকে 4 মাস, মানে প্রথম 2 মাস তো পড়ছো, পরের 2 মাস পিওয়াইকিউ দিয়ে মক টেস্ট করো। এবং লাস্ট যে 5 থেকে 6 মাস, মানে লাস্ট 2 মাস, পরীক্ষার আগে লাস্ট 2 মাস, মানে অক্টোবর নভেম্বর বা নভেম্বর ডিসেম্বর তুমি ধরতে পারো, সেই সময় ফুল লেন্থ মক টেস্ট দাও। একদম কম্পিউটারের সামনে বসে যেভাবে পরীক্ষা হয় সেইভাবে তুমি মক টেস্ট দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? এবং সব থেকে যে ভুলগুলো আমরা করি, পেপার 1কে অবহেলা করা, ডিআই স্কিপ করা, মাল্টিটাস্কিং, শেষ মুহূর্তে নতুন টপিক পড়া, প্যাসিভ রিডিং, এই যে কাজগুলো যেগুলো লেখা রয়েছে এগুলো প্রত্যেকবার আমরা রিপিট করি, তাই প্রত্যেকবার আমাদের সিলেক্ট হয় না। তাই এই কাজগুলো স্ক্রিনশট করে নাও যেন আর না হয়। পেপার 1 নেগলেক্ট করে দিলাম, ডিআই করছি না, আরসি করছি না, অঙ্ক প্র্যাকটিস করছি না, মানে খালি মুখস্থ করে যাচ্ছি, এগুলো যেন আর না হয়। কোনো প্র্যাকটিস করছি না, এগুলো যেন আর না হয়। তাহলে করেই তোমার সিলেকশন রেট কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের মেন কথা, যে জেআরএফ নিশ্চিত করার জন্য মেন ব্যাপার ধারাবাহিকতা, পড়ে অ্যাক্টিভ রিকল, সঠিক স্টাডি মেটেরিয়াল, এবং জেআরএফ তোমার ক্লিয়ার হবে। এইবার তোমাদেরকে আমি যে বলতে চাই, যে তোমাদেরকে আমি বললাম কি, যে ভালো করে পড়াশোনা করো, প্রতিদিন পড়তে থাকো, এই রুটিন ফলো করো, এগুলো তোমাদেরকে বললাম। এইবার 99.99% ক্ষেত্রেই কি হয়, আমি নিজের ক্ষেত্র দিয়ে উদাহরণ দিয়ে তোমাদেরকে যদি বলি, ম্যাক্সিমাম স্টুডেন্টরা প্রথম 1 দিন 2 দিন 3 দিন পরে 4 নম্বর দিন গিয়ে তার ধারাবাহিকতা নষ্ট হয়ে যায়। এই যে ধারাবাহিকতা সেটা প্রথমেই কেটে যায়। কেন? তো ঠিক আছে, আজ ভালো লাগছে না, আমি কাল পড়বো, ঠিক আছে পরশু পড়বো, আজ ভালো লাগছে না, আবার 2 দিন পরে পড়বো, আবার 2 দিন পড়লাম, 3 দিন গ্যাপ নিয়ে নিলাম। এবং এর জন্য দরকার সঠিক একজন গাইড, যে গাইড কিনা তোমাকে সর্বক্ষণ বলবে যে আজকে ক্লাস, এই মুহূর্তে ক্লাস, এখন পড়তে বসো, এখন এইটা রেডি করে আনো, আমি চেক করব, এখন এইটা পড়ে নাও। এই যে গাইডেন্সটা, এইটা দরকার। এবং তার সাথে দরকার সঠিক স্টাডি মেটেরিয়াল, সঠিক স্টাডি মেটেরিয়াল। তুমি ভুলভাল জিনিস পড়েই যাচ্ছ, যতই পড়ো তোমার সিলেকশন হবে না।
যেটা আমি নিজের ক্ষেত্রে নিজের জীবনে প্রিপারেশন দিয়েও দেখেছি। আমি প্রচুর পড়েছিলাম কিন্তু ভুলভাল জিনিস পড়ার জন্য আমার সিলেকশন হয়নি। তাই সঠিক স্টাডি মেটেরিয়াল, এবং এই সঠিক স্টাডি মেটেরিয়ালটা বুঝতেই হয়তো তোমার দেখবে 6 মাস বেরিয়ে চলে যাবে। তাহলে স্যার এখন আমি কি করব? তাহলে এখন আমাকে সঠিকভাবে গাইড করবে, সঠিকভাবে মক টেস্ট পাবো, সঠিক স্টাডি মেটেরিয়াল পাবো, এই সবগুলো কি করে পাবো? তার জন্য তোমাদের কাছে আমি বলবো যে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য যে নেট জেআরএফ এবং ওয়েস্ট বেঙ্গল সেট নিশ্চিত সাফল্য ব্যাচ 2.0। সেখানে তুমি দুটো ব্যাচ পাচ্ছ। একটা ইউজিসি নেট পেপার 1কে টার্গেট করে ব্যাচ পাচ্ছ, হলো শুধুমাত্র পেপার 1-এর ওপর। যারা মনে করছো যে পেপার 1টা আমার ভালো করে রেডি করতে হবে, পেপার 1-এ ব্যাচটা তুমি নিয়ে নিতে পারো। এবং পেপার 1-এ ব্যাচটা কমপ্লিট রেকর্ডেড ফরম্যাটে তুমি পাবে, যেখানে প্রায় 150টার বেশি, তারও বেশি ক্লাস আছে, প্লাস মক টেস্ট আছে। কি কি পাচ্ছ তুমি? মক পেয়ে যাচ্ছ, সাথে সাথে তুমি কি পেয়ে যাচ্ছ? সাথে সাথে তুমি পিডিএফ, প্রিন্টেবল পিডিএফ মানে স্টাডি মেটেরিয়াল তুমি পেয়ে যাচ্ছ। তার সাথে সাথে পুরো রেকর্ডেড ক্লাস তুমি পেয়ে যাচ্ছ, পুরো সিলেবাসের ওপর বেস করে, যেখানে আমি নিজে তোমাদেরকে পড়িয়েছি। আর শুভময় স্যার তোমাদের ডিআই করিয়েছেন, গোপীনাথ স্যার তোমাদের রিজনিং করিয়েছেন, এবং কোনো রকম কোনো ডাউট হলে আমরা সেখানে সলভ করে দেবো। তাহলে এই ব্যাচটা তোমার পেপার 1কে একদম ফুললি গ্যারেন্টেড করে দেবে। পেপার 1 নিয়ে কোনো চিন্তা থাকবে না, কারণ তুমি এখানে পড়বে, পিডিএফ দেখে, ক্লাস দেখে পড়বে, এবং মক টেস্টের মধ্যে দিয়ে তুমি কি করবে? নিজে প্রিপারেশনকে চেক করতে পারবে। স্যার মক টেস্টে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার আছে? অবশ্যই আছে। পেপার 1-এর সমস্ত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার এই মকের মধ্যে তুমি পেয়ে যাবে। এইবার কারোর সাবজেক্ট হচ্ছে জিওগ্রাফি, কারণ আমি নিজে জিওগ্রাফি সাবজেক্টের। তো জিওগ্রাফি সাবজেক্টের যারা রয়েছে তাদের যদি মনে হয় স্যার আপনার গাইডেন্সে আমি জিওগ্রাফি এবং পেপার 1 দুটোই করতে চাই, একবারে কম্বাইন্ড আপনার কাছে পড়বো, যাতে করে আমার প্রিপারেশনটা একদম ভালোভাবে হয়ে যায় এবং আমি নেট সেটটা যাতে ক্লিয়ার করে দিতে পারি, কোনো অসুবিধা নেই। আমার কাছে তুমি পেয়ে যাচ্ছ ইউজিসি নেটের পেপার 1 এবং পেপার 2কে টার্গেট করে জিওগ্রাফি এবং পেপার 1-এ কমপ্লিটেড লাইভ প্লাস রেকর্ডেড ব্যাচ। এখানে পেপার 1টা তুমি রেকর্ডেড ফরম্যাটে পাবে, এবং পেপার 2 জিওগ্রাফি মানে 100% পুরো সিলেবাসকে লাইভ পড়াবো, লাইভ। এবং সেখানে আমি তোমাদের প্রিন্টেবল স্টাডি মেটেরিয়াল থেকে শুরু করে লাইভ ইন্টারাকশন থেকে শুরু করে এভরিথিং তুমি পাবে। সাথে সাথে মক টেস্ট, পিওয়াইকিউ যেগুলো আছে সেগুলো তো তুমি পাবে। এবং আমি নিজে যে প্রিপারেশন করার সময় যে নোটস বানিয়েছি, বোথ পেপার 1 এবং পেপার 2 প্লাস পেপার 1 সব জায়গাতেই তুমি সেম নোটস পাবে, যেগুলো আমি নিজে প্রিপারেশনের সময় পড়েছি, এবং সেই নোটই আমি তোমাদের দিই, যাতে করে তোমাদের এই ধারণাটা না হয় যেটা আমি অন্য জায়গা থেকে অন্যরকম কিছু তোমাদের দিয়ে দিচ্ছি, তা নয়। আমি যা পড়াশোনা করে পেয়েছি তোমাকেও আমি তাই দেবো। এবার প্রশ্নটা হচ্ছে যে স্যার তাহলে এই ব্যাচটা আমরা এনরোল করবো কি করে, ব্যাচটার মধ্যে আমি অ্যাডমিশনটা নেবো কি করে, সেইটাই আমি 1 by 1 তোমাদের বলে দেবো। প্রথম তোমরা কি করবে, আমাদের আড্ডা 24/7 যে অ্যাপটা রয়েছে সেই অ্যাপটাকে ইনস্টল করবে। কি করে ইনস্টল করবে? হয় তুমি কিউআর কোডটাকে স্ক্যান করে নাও, আর না হলে তুমি প্লে স্টোরে চলে যাও। প্লে স্টোরে গিয়ে সেখানে লেখো আড্ডা 24/7 বেঙ্গলি, বা আড্ডা 24/7 লিখলেও তুমি দেখবে এরকম একটা লোগো তুমি দেখতে পাবে, এ দিয়ে লেখা রয়েছে লাল কালারের। তো সেই লোগো দেওয়া অ্যাপটাকে তুমি কি করো? ইনস্টল করে নাও। সবার আগে অ্যাপটাকে ইনস্টল করে নিয়ে তুমি কি করো? ফোনের মধ্যে ওপেন করো, ঠিক আছে? তো অ্যাপটা ইনস্টল করে ফোনে ওপেন করার সাথে সাথে তুমি দেখবে একদম উপরে বাঁদিকের কোনায় এই জায়গাটা ওয়েস্ট বেঙ্গল লেখা আছে কি না। যদি না থাকে এইটাকে আগে ঠিক করতে হবে, কারণ আড্ডা 24/7 কিন্তু অনেক বড় প্ল্যাটফর্ম। তো তুমি কিন্তু অন্যান্য ভাষায় চলে গেলে কিন্তু মুশকিল হয়ে যাবে। আগে তোমাকে এই জায়গাটাকে ওয়েস্ট বেঙ্গল করতে হবে। কি করে করবে? তুমি এই যে ড্রপ ডাউন অ্যারো যেটা রয়েছে, ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করবে। আবারও দেখিয়ে দিচ্ছি, এই ওয়েস্ট বেঙ্গলের পাশে যে ড্রপ ডাউন অ্যারো রয়েছে, এই ড্রপ ডাউন অ্যারোটায় তোমাকে কি করতে হবে? ড্রপ ডাউন অ্যারোতে তোমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে তোমার কাছে এরকম একটা অপশন খুলে যাবে, সিলেক্ট ইওর এক্সাম বলে একটা অপশন খুলে যাবে। সেখান থেকে তুমি যদি স্টেট এক্সামে ক্লিক করো, এই যে স্টেট এক্সামে যদি তুমি ক্লিক করো, স্টেট এক্সাম ক্লিক করার সাথেই নিচে দেখবে ওয়েস্ট বেঙ্গল বলে অপশন আছে, ওয়েস্ট বেঙ্গল। এই ওয়েস্ট বেঙ্গলটাকে তুমি সিলেক্ট করে নেবে। কি করবে? ওয়েস্ট বেঙ্গলটাকে সিলেক্ট করে নেবে। তাহলেই তুমি দেখবে তোমার ওপরে ওয়েস্ট বেঙ্গল বলে লেখাটা চলে আসবে। আগে এইটুকুন প্রসেসকে সবাই আগে করে নেবে, কারণ বারবার বলছি ওয়েস্ট বেঙ্গলটা যদি না থাকে তাহলে কিন্তু তুমি অন্য জায়গায় চলে যাবে, তাহলে কিন্তু আমাদের ব্যাচ খুঁজে পাবে না, ঠিক আছে? এইবার ওয়েস্ট বেঙ্গল করার পর সাথে সাথে তুমি নিচের দিকে দেখবে স্টোর বলে অপশন পাবে, একদম নিচে স্টোর।
ঠিক আছে, কোথায় আমি এরকম রেড কালার দিয়ে মার্ক করে দিলাম। প্রথম রয়েছে হোম, তারপর কমিউনিটি, মাই কন্টেন্ট, টেস্ট প্রাইম, তারপরে রয়েছে আমাদের স্টোর। বোঝা গেল? এই স্টোর অপশনটায় তুমি যেই মুহূর্তে ক্লিক করবে, স্টোর অপশনে ক্লিক করার সাথে সাথেই তুমি দেখবে আমাদের কাছে এরকম একটা উইন্ডো খুলে যাবে, যেখানে একটু নিচের দিকে নামলে ফাইন্ড প্রোডাক্ট বাই এক্সাম বলে অপশন পেয়ে যাবে। কিভাবে? ফাইন্ড প্রোডাক্ট বাই এক্সাম। এবং সেখানে তুমি যদি দেখো এই অপশনগুলোর পাশে ভিউ অল বলে একটা অপশন আছে, ভিউ অল। ভিউ অলটায় তুমি ক্লিক করবে। ভিউ অলে ক্লিক করার সাথে সাথেই তোমার কাছে চলে আসবে যত ধরনের এক্সাম আমরা করাই, সমস্ত এক্সাম চলে আসবে, ফাইন প্রোডাক্ট বাই এক্সাম। সেখানে তোমার এক্সাম কোনটা? ইউজিসি নেট। তাহলে তুমি দেখবে ইউজিসি নেট বেঙ্গলি বলে একটা অপশন রয়েছে, ইউজিসি নেট বেঙ্গলিতে তুমি কি করবে? ক্লিক করবে ইউজিসি নেট বেঙ্গলি। এবং ইউজিসি নেট বেঙ্গলি ক্লিক করার সাথে সাথেই তোমার কাছে দুটো ব্যাচ চলে আসবে, একটা মিশন জেআরএফ এবং ওয়েস্ট বেঙ্গল সেটের পেপার 1 প্লাস পেপার 2, দেখে নেবে ভালো করে, বারবার বলছি। আরেকটা হচ্ছে মিশন নেট জেআরএফ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল সেট 2.0 শুধুমাত্র পেপার 1। দেখবে যেটা শুধুমাত্র পেপার 1 সেটার দাম দেখাবে 2099 টাকা, আর যেটা পেপার 1 প্লাস পেপার 2 সেটার দাম দেখাবে 6099, 6099 টাকা। ঠিক আছে, এটা এখন দামটা বেশি রয়েছে কিন্তু ওটা কম দেখাবে তোমাদের, ওটা 6099 টাকা দেখাবে। এটা দেখাবে 2099, যেটা শুধু পেপার 1। আর এটা পেপার 1 প্লাস জিওগ্রাফি, মানে পেপার 2 জিওগ্রাফি, পেপার 1 প্লাস পেপার 2 জিওগ্রাফি, পেপার 2 জিওগ্রাফি, অনলি জিওগ্রাফি, বাকি সাবজেক্ট নয় কিন্তু, অনলি জিওগ্রাফি। আর এটা অনলি পেপার 1, অনলি পেপার 1। ঠিক আছে, অনলি পেপার 1। এবার তুমি দেখবে তুমি যদি অন্য সাবজেক্টের হও, জিওগ্রাফির নয়, তাহলে এই পেপার 1-এর যে ব্যাচটা আছে এটা ক্লিক করবে। আর যদি তুমি পেপার 1 প্লাস জিওগ্রাফি দুটো নিতে চাও তাহলে এই অপশনটা ব্যাচটায় ক্লিক করবে। এটা শুধু আমিই পড়াবো তোমাদের, এখানে পেপার 1-এর সাথে সাথে আমার সাথে আরও দুজন টিচার তোমাদের সাথে থাকবে। এইবার ক্লিক করার সাথে সাথে তুমি দেখবে তোমার কাছে দুটো ব্যাচ ওপেন হয়ে যাবে, যেটাই তুমি ক্লিক করবে। যদি তুমি এই যে জিওগ্রাফিটায় ক্লিক করো, জিওগ্রাফিটায় ক্লিক করার সাথে সাথে একটু নিচের দিকে নামবে, ইউজ কয়েন আছে, ইউজ কয়েনটা টিক করে দেবে। করে দিলে এখানে যে দামটা সেটা কমে গিয়ে 6099 থেকে দামটা একটু কমে যাবে। কমে গেল, কমে যাওয়ার পর তুমি এখানে কি করবে? বাই নাও অপশানটায় ক্লিক করবে। বাই নাও অপশানে ক্লিক করার সাথে সাথে তোমার কাছে যে ইউপিআই পেমেন্ট থাকবে সেটা দিয়ে তুমি পেমেন্ট করে দেবে। হলো? এবার পেমেন্ট করার পর কি করতে হবে সেটাও তোমাদের বলে দিচ্ছি। এবার যারা পেপার 1, শুধুমাত্র পেপার 1 নেবে, তারাও নিচের দিকে ইউজ কয়েনটায় তুমি যদি ক্লিক করো, এই 2099 দামটা একটু কমে যাবে। কমে গিয়ে তুমি কি করবে? বাই নাও অপশানটায় ক্লিক করবে, করে ইউপিআই দিয়ে পেমেন্ট করে তুমি কি করবে? তোমার ব্যাচটাকে নেওয়া, এনরোলমেন্ট কমপ্লিট হয়ে যাবে। এইবার তোমার ব্যাচটা নেওয়ার আগে বা ব্যাচ নিয়ে নেওয়া হয়ে গেছে, যা কিছু সমস্যা, তুমি এই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ 8583890659, এই নাম্বারে তুমি কি করবে? আমাকে, যদি তোমার অন্য সাবজেক্টের হও, মানে তোমার জিওগ্রাফি নেই, তাহলে তুমি কি লিখবে? নেট জেআরএফ পেপার 1, নেট জেআরএফ পেপার 1 বলে তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করবে। বোঝা গেল? আর যদি তোমার সাবজেক্ট জিওগ্রাফি হয় তাহলে তুমি কি করবে? নেট জেআরএফ পেপার 2, নেট জেআরএফ জিওগ্রাফি বলে মেসেজ করবে। পেপার 2 লেখার দরকার নেই, অনলি জিওগ্রাফি বলে মেসেজ করবে, জিওগ্রাফি। ঠিক আছে, বোঝা গেল? তাহলে কি বললাম? তোমার যা কিছু সমস্যা, তুমি যদি মনে করো তোমার সমস্যা হচ্ছে, এই নাম্বারটা নোট করে নাও। এই নাম্বারে তুমি, তোমার যদি জিওগ্রাফি সাবজেক্ট না হয় তাহলে নেট জেআরএফ পেপার 1 বলে মেসেজ করবে, আর যদি জিওগ্রাফি হয় নেট জেআরএফ জিওগ্রাফি বলে তুমি মেসেজ করবে। তাহলে তোমাকে আমি কি করব? পুরো বিষয়টা সম্পর্কে একটা পরিষ্কার গাইড আমি করে দেবো। আর যদি ব্যাচ নিয়েও ফেলো তাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, আমি তাহলে আমাদের ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাকে জয়েন করে দেবো। এই হচ্ছে মোদ্দা কথা। কারণ যেভাবে আমি তোমাকে প্রিপারেশনটা করতে বললাম, এই সমস্ত প্রিপারেশন, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার, মক টেস্ট, গাইডেন্স, প্রিন্টেবল পিডিএফ, সমস্ত কিছু কিন্তু তুমি আমাদের ব্যাচে পেয়ে যাবে। সব কিছু, প্রচুর স্টুডেন্ট এনরোলড হয়ে গেছে, তো তুমি আর দেরি করো না, কারণ তুমি দেরি করে নিজের সময়টাই নিজে নষ্ট করবে। তাই তোমার যদি মনে হয় যে ডিসেম্বরে তোমার পরীক্ষা দেওয়াটা দরকার, তাই এখনই বেচটা এনরোল করো। আর কোনো অসুবিধা হলে আমার সাথে কন্ট্যাক্ট করে নাও। এটা আমার পার্সোনাল নাম্বার, আমি কোনো টিমের নাম্বার তোমাদের দিই না। কেন? কারণ আমি নিজে তোমাদের সাথে কমিউনিকেট করি, যাতে করে তোমাদের কোনো অসুবিধা যাতে না হয়, আমি তোমাদেরকে যাতে স্টেপ ওয়াইজ গাইড করে দিতে পারি। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, এবং কোনো রকম কোনো মতামত থাকলে ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা জানাবে, এবং অবশ্যই লাইক করে দেবে ভিডিওটা, এবং শেয়ার করে দাও সেই সমস্ত বন্ধু বান্ধবদের সাথে যারা নেট সেটে প্রিপারেশন করতে চায়।
চাইছে। থ্যাংক ইউ সবাই, খুব ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ সবাইকে।